তুরস্কের রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং ফারজানা রূপাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ৭১ টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপা এবং তার স্বামী শাকিল আহমেদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে, ২১শে অগাস্টের সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যায়। কিন্তু সিটিএসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। পরে তাদের ডিবির কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। উত্তরার পূর্ব থানায় ৩০২, ১১৪, ১০৯ ধারায় পেনাল করে তাদের হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কথা হচ্ছে যে ফারজানা রূপা এবং তার স্বামী এমন সময় পালিয়ে যাচ্ছে যখন সারা বাংলাদেশ, যে সকল ভারত এবং আওয়ামী লীগের প্রতিনিধি, যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপপ্রচার করেছে, মিথ্যাচার করেছে, বাংলাদেশকে যেন বিদেশি শক্তি নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য কাজ করেছে, এবং এরা বিভিন্ন সময় ইসলাম বিদ্বেষী ছড়িয়েছে। যে ভাইরাস পৃথিবীর অন্যান্য দেশে দেখলাম আমরা, যে যখন কেউ মারা গেলেন তখন মৃতদেহ স্বজনকে দেওয়া হলো না, সেটি পুড়িয়ে ফেলা হলো। আমরা দেখেছি যে চীনে আজকে হুবেই প্রদেশে একজন রোগী আজকে নেই, আজকে তারা পুরো করোনা মুক্ত। এই মৃতদেহ যদি যথাযথভাবে বিজ্ঞানসম্মতভাবে এখন আমরা সৎকার না করি আমাদের আপনজনদেরকেই, ফলে সেটা কত বড় ঝুঁকি হতে পারে। তবে যদি আমরা সব সেন্টিমেন্টের ঊর্ধ্বে উঠে আপনার কাছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যদি জানতে চাই, এই ধরনের সব লোকদের যখন আইনের আওতায় আনা হচ্ছে, এমন সময় কিভাবে ফারজানা রূপা এবং তার স্বামী সিকিউরিটি ক্লিয়ারেন্স পার করে এত দূরে চলে গিয়েছে? আর একটু হলেই পালিয়ে যেত। এর থেকে আমাদের বুঝতে হবে, আমাদের এই স্বাধীন বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার পরেও এই সরকারে বিভিন্ন জায়গায় এখনও এই ভ্রষ্টাচার, এই ভারত এবং আওয়ামী লীগের প্রক্সি অথবা প্রতিনিধি, দালাল, এরা গোপনে রয়ে গেছে। তারা বাংলাদেশের স্বার্থে কাজ করে না, এরা বিদেশি দেশের হাতে খেলার পুতুল হয়ে থাকে। সেই চেষ্টা করছে, সেই স্বার্থে কাজ করছে। এখনও এরা রয়ে গেছে এবং তাদের নিজেদের এই মানুষগুলোকে বিভিন্ন প্রক্রিয়া উদ্ধার করার চেষ্টা করছে। 18 তারিখে আমার ছেলেকে মেরেছে পুলিশ, ইচ্ছাকৃতভাবে 6 জন পুলিশ গুলি করেছে আমার ছেলেটিকে। সেই লাশটা আমার পেতে 22 তারিখ বিকাল 5টা নিয়ে এসে থানায় ঘুরতেছি। গতকাল রাত 11টার সময় আসছি, তারা আমাকে ওসি সাহেব নিজে এখানে বসেছিলেন তার রুমে, আরও 2-3 জন এসআই ছিল। তারা আমাকে বললো যে আপনারা কালকে 11টার সময় আসেন, কনফার্ম আপনাদের মামলা নিব, 100% নিব, মামলা তো অবশ্যই নেব। আমরা আজকে আসছি, সেই বিকাল থেকে ঘুরতেছি, এখন প্রায় রাত 8টা বেজে যাচ্ছে, কিন্তু ওসি সাহেব বিভিন্ন কথা বলে আমাদের ঘোরাচ্ছেন। লাস্ট আমাদেরকে এখন বললেন যে না, থানা আর কোনো আপনাদের কেস নেবে না, আপনারা কোর্টের মাধ্যমে কেস নেন। থানা আসলে আমাদের কোনোভাবে সহযোগিতা করছে না। আমি আমার ছেলের বিচার চাই, এটা হলো মূল কথা। এখন এই লালবাগ থানার পুলিশ এরা ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাদের একজন এএসআই এটা কনফার্ম করেছে যে স্যার ওই 7 নম্বর বিল্ডিংয়ের পাশে যে অল্প বয়সী ছেলেটা মারা গেছে ওই ছেলেটার বাবা। তো এই কথাটা আমি রাত 2:30টার সময় যখন ওই এএসআই মুখ থেকে শুনলাম, এএসআই হাত লক্ষ্য করে এই কথা বললেন, তখন তো আমি কনফার্ম যে ওই সময় ওই ঘটনাস্থলে এই পুলিশের সদস্যরাই ছিল, এই এএসআই ছিল। আমাদের দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু এখনও আমাদের সচেতন থাকতে হবে। কারণ বাংলাদেশি হয়ে বাংলাদেশের স্বার্থ না দেখে কোনো বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা অথবা নিজের দেশের স্বার্থকে নষ্ট করে অন্য দেশের স্বার্থের জন্য কাজ করা, এটা হচ্ছে দেশদ্রোহিতা। এরা নিজেদের লোকদের উদ্ধার করার চেষ্টা করছে। এরা এখনও এয়ারপোর্টে, জার্নালিস্টদের মধ্যে, আর্মিতে, পুলিশে, র্যাবে, বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন জায়গায় আছে। এই ছদ্মবেশী বিদেশি গুপ্তচর, দালাল, এদেরকে চিহ্নিত করে বের করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে, এবং আমাদের এমন মানুষদের নিয়োগ করতে হবে যারা বাংলাদেশের স্বার্থ দেখবে, বাংলাদেশের মানুষের স্বার্থ দেখবে, কোনো বিদেশি শক্তির না, অন্য কোনো দেশের না। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিও লাইক করুন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দ্য গ্রেট বেঙ্গলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।